আসসালামু আলাইকুম। অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। পেনশন স্কিম নিয়ে শিক্ষকদের চলমান আন্দোলন, আলোচনার মাধ্যমে সমাধানের তাগিদ বিশেষজ্ঞদের। সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিলের দাবিতে অবরোধ অবস্থান কর্মসূচি, হাইকোর্টে শুনানি আজ। দুই দিনের সফরে কাল টুঙ্গিপাড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী, নানা আয়োজন নেতাকর্মীদের। এবং যুক্তরাজ্যের পার্লামেন্ট নির্বাচন আজ, ভরাডুবির শঙ্কায় ঋষি সুনাকের দল, লড়ছেন বাংলাদেশি বংশোদ্ভূত 34 জন প্রার্থী। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত সংবাদ। প্রত্যয় পেনশন স্কিম নিয়ে শিক্ষকদের চলমান আন্দোলন, আলোচনার মাধ্যমে সমাধান করা সম্ভব বলে মনে করেন বিশ্লেষকরা। তারা বলছেন, টেকসই সমৃদ্ধির জন্য সরকারের প্রয়োজন রয়েছে। এদিকে মূল বেতনের 10% দিয়ে প্রত্যয় স্কিম গ্রহণ করতে পারছেন স্বায়ত্তশাসিত ও রাষ্ট্রায়ত্ত সহযোগী প্রতিষ্ঠানের কর্মীরা। এ প্রক্রিয়ায় 403টি প্রতিষ্ঠান অবসরকালীন আর্থিক সুরক্ষার আওতায় আসছেন। শারফুল আলমের রিপোর্ট। সমাজের সব শ্রেণী পেশার মানুষকে আর্থিক সুরক্ষার আওতায় আনতে সর্বজনীন পেনশন স্কিম সেবা চালু করেছে সরকার। 2024-25 অর্থ বছরের প্রথম দিন থেকেই বাংলাদেশ ব্যাংক, রাষ্ট্রায়ত্ত ব্যাংক, বিমা, শেয়ার বাজার নিয়ন্ত্রক সংস্থা, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের সব সরকারি বিশ্ববিদ্যালয় সহ মোট 403টি প্রতিষ্ঠানের কর্মীরা নতুন প্রত্যয় স্কিমের আওতায় আসছেন। তবে 30 জুনের আগে চালু হওয়া অন্যান্য স্কিম আগের মতোই চলবে। রিটায়ারমেন্টের পরে এককালীন একটা ভাতা পেতেন, সেটার ব্যাপারে এখানে কোনো কিছু বলা নাই। এটা হতে তাদের প্রধান চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে এবং কোনো কোনো ক্ষেত্রে আমি বলবো যে এটা কিন্তু আসলে একটু যৌক্তিকতা আছে তাদের এই কনসার্নের, উদ্বেগের। একটা ফ্রেমওয়ার্ক দেওয়া হয়েছে, সেখানে আলাপ আলোচনা করে আমরা কোনো মধ্যম গ্রাউন্ড আছে কিনা সেটাকে আমাদের কিন্তু খুঁজে দেখতে হবে। প্রত্যয় স্কিমে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান কর্মচারীর মূল বেতনের 10% বা সর্বোচ্চ 5,000 টাকা কর্মীর বেতন থেকে কেটে রাখবে আর সমপরিমাণ অর্থ দিবে ওই প্রতিষ্ঠান। তবে স্বাভাবিক নিয়মে অবসরের সময় এককালীন সুবিধা পাওয়া গেলেও প্রত্যয় স্কিমে এই ধরনের কোনো নির্দেশনা নেই। এ নিয়ে শিক্ষক সমাজে চলছে নানা আলোচনা সমালোচনা। চলমান শিক্ষক আন্দোলন, আলোচনার মাধ্যমে সমস্যা সমাধান করা সম্ভব বলে মনে করেন বিশ্লেষকরা। যারা আন্দোলন করছে ওনারা যে ইস্যুগুলো আনছেন সেই ইস্যুগুলোর পরিপ্রেক্ষিতে আমাদের অবস্থান ব্যাখ্যা করতে পারি। বিষয়টা স্পষ্টীকরণের পরে যদি ওনাদের আরও কোনো জায়গায় অস্পষ্টতা থেকে থাকে সেটা আমাদের নজরে আসলে অবশ্যই আমরা সেখানেও স্পষ্টীকরণের চেষ্টা করব। আমি একটু পেনশনের টাকা পাবেন সেটি যদি করা হয় এবং একই সঙ্গে যে বয়সসীমার ক্ষেত্রে যদি কিছু সমন্বয় করা হয়, বিদ্যমান যে সুযোগ সুবিধাগুলো রয়েছে অন্যান্য যে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোতে, তো সেগুলো বলবৎ রেখে যদি আরো কিছু সুবিধা বাড়ানো যায়, আমি মনে করি যে যে সমস্যাগুলো রয়েছে বা যে বিতর্কগুলো রয়েছে সেগুলো আর থাকবে না এবং এই কর্মসূচিকে আসলে সবাই গ্রহণ করবে। শুধু রাজস্ব দিয়ে পেনশন নয়, বরং কর্মী ও প্রতিষ্ঠানের আর্থিক অবদানেই সবার জন্য আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে পারে। আর এই ধারণা থেকেই পেনশন স্কিমকে টেকসই করার তাগিদ দিয়েছেন অর্থনীতিবিদরা। শারফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। সরকারি চাকরিতে কোটা বাতিলের পরিপত্র পুনর্বহাল সহ 4 দফা দাবিতে আজ আবারও অবস্থান কর্মসূচি দিয়েছে আন্দোলনকারী শিক্ষার্থীরা। আপিল বিভাগ থেকে শিক্ষার্থীদের পক্ষে কোনো সিদ্ধান্ত না আসা পর্যন্ত এই কর্মসূচি চলবে বলেও জানান তারা। গতকাল বিকেলে শাহবাগ মোড় অবরোধ শেষে নতুন কর্মসূচি ঘোষণা করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। একই দাবিতে বুধবার বিকেলে ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে প্রায় 2 ঘণ্টা বিক্ষোভ করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। হুমান চিশতি রিপোর্ট। সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায় বহাল থাকবে কিনা এ বিষয়ে বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের আপিল বিভাগে চূড়ান্ত শুনানি হবে। কোটা পদ্ধতি বাতিল ও মেধাভিত্তিক নিয়োগের পরিপত্র বহাল রাখার দাবিতে দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে অবস্থান নেন শিক্ষার্থীরা। এরপর তারা শাহবাগ মোড় অবরোধ করলে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে যানজট ছড়িয়ে পড়ে রাজধানীতে।
মেধা যার চাকরি তার, যোগ্যতা ভিত্তিক বাংলাদেশ হবে। আমরা সাধারণ শিক্ষার্থী চাচ্ছি একটা মেধা ভিত্তিক সমাজ গঠন হোক। 18 সালে যে পরিপত্র জারি করা হয়েছিল সেই পরিপত্র যাতে আবার পুনর্বহাল করা হয়। একই দাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঢাকা আরিচা মহাসড়কে অবস্থান নেন বিকেল 3টার দিকে। তারা সড়ক অবরোধ করলে ঢাকা আরিচা মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এই যে বৈষম্য চলতেছে দেশে, এই যে অরাজকতা চলতেছে, এটা কোনোভাবে ছাত্ররা মানে নেবে না। কোর্টের রায় আমাদের বিপরীতে যদি হয় তাহলে আজকে যে ঢাকা আরিচা মহাসড়ক, কালকে গোটা বাংলাদেশ একদম অচল। মুক্তিযোদ্ধাদের নামে যে বৈষম্যের সৃষ্টি করা হয়েছে আজকে, আমি সেই মুক্তিযোদ্ধাদেরকে আহ্বান করব, আপনারা যেরকম 1971 সালে বৈষম্যের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন, আপনারা আজকে এসে আমাদের সাথে রাজপথে সামিল হন। এর আগে কোটা পুনর্বহালের দাবিতে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে মুক্তিযুদ্ধ মঞ্চ, মুক্তিযোদ্ধা সংসদ, সন্তান কমান্ড সহ বেশ কয়েকটি সংগঠন। কোটা পুনর্বহাল না করা হলে প্রধানমন্ত্রীর কার্যালয় ঘেরাও করার হুমকি দেন তারা। মুক্তিযোদ্ধা কোটা যদি পুনর্বহালের রায় কার্যকর করা না হয়, বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ, মুক্তিযোদ্ধা সংসদ, সন্তান কমান্ড সহ মুক্তিযুদ্ধ ভিত্তিক সকল সংগঠন বা সবচেয়ে এর চেয়ে বড় আরো কঠোর কর্মসূচি ঘোষণা করবে। প্রয়োজনে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় ঘেরাও করতে বাধ্য হব। প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকরিতে কোটা বাতিল করে 2018 সালে পরিপত্র জারি করে সরকার। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা। এদিকে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করা হাইকোর্টের রায় স্থগিতে রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানি হতে পারে আজ। প্রধান বিচারপতির নেতৃত্বাধীন 6 বিচারপতির আপিল বেঞ্চে শুনানির জন্য আবেদনটি আজকের কার্যতালিকায় 8 নম্বরে রাখা হয়েছে। কোটা সংস্কার আন্দোলনের প্রেক্ষাপটে 5 বছর আগে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকরির নিয়োগে 30% মুক্তিযোদ্ধা কোটা বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে গত 5 জুন রায় দেন হাইকোর্ট। এ রায়ের ফলে প্রথম ও দ্বিতীয় শ্রেণী সরকারি চাকরিতে 30% মুক্তিযোদ্ধা কোটা ফিরে আসে। পরে এ রায় স্থগিত চেয়ে আপিল বিভাগের চেম্বার আদালতে আবেদন করে রাষ্ট্রপক্ষ, কিন্তু 9 জুন প্রাথমিক শুনানির পর আবেদনটি আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে পাঠানো হয়। জামালপুর, সিলেট সহ দেশের বিভিন্ন জেলার বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। ভারী বর্ষণ ও উজানের পাহাড়ি ঢলে প্রায় সব নদ নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। 24 ঘন্টায় যমুনা নদীর পানি বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে 61 সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার 55 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে জেলার ইসলামপুর, দেওয়ানগঞ্জ ও মাদারগঞ্জ সহ উপজেলার 10টি ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। পানির তোড়ে দেওয়ানগঞ্জের কাঠারবিল বাজারে নির্মাণাধীন ব্রিজের সড়ক ভেঙে কুড়িগ্রামের রৌমারী ও রাজীবপুর উপজেলার সাথে দেওয়ানগঞ্জের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। দর্শক, সিলেট থেকে সেখানকার বন্যা পরিস্থিতি সবশেষ খবর জানাচ্ছেন আমাদের প্রতিনিধি শাহ মুজিবুর রহমান জকন। আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি, সিলেটের বালাগঞ্জ উপজেলার যে চাঁদপুরের যে রাস্তাটি, এই রাস্তাটি আপনারা দেখতে পাচ্ছেন যে কুশিয়ারা নদীর তীর উপচে পানি কি ভয়ানক ভাবে মানুষের লোকালয়ে প্রবেশ করছে এবং এগুলো রাস্তা ভেঙে গেছে। ইতিমধ্যে রাস্তা কিন্তু ভেঙে গেছে এবং রাস্তা ভেঙে যাওয়ার পরে কিন্তু আশেপাশের যে বাড়ি ঘরে সেই পানি প্রবেশ করছে। এখানকার মানুষ খুব আতঙ্কিত অবস্থার মধ্যে আছেন যে কোনো সময় তাদের বাড়িঘর হয়তো ভেঙে যেতে পারে। তারা অবিলম্বে এই রাস্তাটি পানি বাদ দিয়ে বন্ধ করার জন্য অনুরোধ করছেন প্রশাসনের কাছে। আর 600টিরও বেশি যে আশ্রয় কেন্দ্র আছে, সেই আশ্রয় কেন্দ্রগুলোতে প্রায় 9000 মানুষ এখন পর্যন্ত আশ্রয় গ্রহণ করেছে। সিলেটের বালাগঞ্জ এবং পেঞ্চগঞ্জ উপজেলা কিন্তু বন্যা কবলিত হয়ে পড়েছে। এই দুই উপজেলা কুশিয়ারা তীরবর্তী থাকার কারণে এই দুই উপজেলা প্রধান বাজার এবং লোকালয়ে পানি প্রবেশ করেছে। গত 1 মাস ধরে অবস্থা এরকমই ছিল। গত 3 দিন আগে পানি কমে গিয়েছিল, কিন্তু গত 24 ঘন্টা আগে থেকে আবারও পানি এসে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। মানুষ অনুরোধ করছেন যে খুব দ্রুত গতিতে বালাগঞ্জের এবং এই যে কুশিয়ারা যে পানি প্রবেশ করছে সেটা যেন বন্ধ করার ব্যবস্থা করা হয়। 2 দিনের সফরে কাল গোপালগঞ্জে টুঙ্গিপাড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এটি প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সফর বলে জানানো হয়েছে। প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে জাতির পিতার সমাধিসৌধ ধোয়া মোছা ও পরিষ্কার পরিচ্ছন্ন সহ টুঙ্গিপাড়ায় নানা আয়োজনে ব্যস্ত স্থানীয় প্রশাসন। গোপালগঞ্জ থেকে চৌধুরী হাসান মাহমুদের পাঠানো তথ্যচিত্র নিয়ে রিপোর্ট জানাচ্ছেন আশিকুর রহমান। 2 দিনের ব্যক্তিগত সফরে শুক্রবার বিকেলে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পৌঁছাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দলীয় সূত্র জানিয়েছে, প্রধানমন্ত্রী ঢাকা থেকে সড়ক পথে যাবেন সেখানে। ওনার আশা উপলক্ষে টুঙ্গিপাড়াবাসী অধীর আগ্রহে অপেক্ষা করতেছে।
এবং আমরা টুঙ্গিপাড়া পৌরসভা তার আশা উপলক্ষে যত পরিষ্কার ধোয়া মোছা এবং বাগান আগান যা আছে সব পরিষ্কার করে আমরা সম্পন্ন করেছি। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে নিরাপত্তা জোরদার করা হয়েছে জেলা সদর ও টুঙ্গিপাড়ায়। দলীয় সভানেত্রীর আগমন উপলক্ষে উচ্ছ্বসিত আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মী সহ গোপালগঞ্জ ও টুঙ্গিপাড়াবাসী। জননেত্রী শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রী 5 তারিখ টুঙ্গিপাড়ার উদ্দেশ্যে আসতেছেন বিকেলবেলা। টুঙ্গিপাড়া পৌঁছে প্রথমে প্রধানমন্ত্রী জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা জানাবেন। রাত্রি যাপন করবেন পৈতৃক বাসভবনে। শনিবার সকালে তিনি বঙ্গবন্ধুর স্মৃতিধন্য স্থানীয় জিটি সরকারি প্রাথমিক বিদ্যালয় বঙ্গবন্ধু কর্নার এর উদ্বোধন সহ বিদ্যালয়ের সার্বিক বিষয়ে খোঁজ খবর নেবেন। জেলা ম্যাজিস্ট্রেট মহোদয়ের সার্বিক তত্ত্বাবধানে উপজেলা এবং জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়মিত তদারকি করা হচ্ছে এবং এই সংক্রান্ত সার্বিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে। শনিবার বিকেলে প্রধানমন্ত্রী ঢাকার উদ্দেশ্যে টুঙ্গিপাড়া ত্যাগ করবেন বলে জানানো হয়েছে। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। যুক্তরাজ্যে পার্লামেন্ট নির্বাচন আজ। এবারে নির্বাচনে তুমুল প্রতিদ্বন্দ্বিতার মুখোমুখি হতে যাচ্ছে ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টি। নির্বাচনে কেয়ার স্টারমারের লেবার পার্টি রেকর্ড ভাঙা জয় পেতে যাচ্ছে বলে স্বীকার করেছেন দীর্ঘ 14 বছর ধরে ক্ষমতায় থাকা দল কনজারভেটিভ পার্টির নেতারা। নির্বাচন বিশ্লেষণে দেখা গেছে পার্লামেন্টের 650টি আসনের মধ্যে অন্তত 484টিতে জয় পেতে যাচ্ছেন লেবার পার্টির প্রার্থীরা, যা 1997 সালে টনি ব্লেয়ারের নেতৃত্বাধীন লেবার পার্টির 418টি আসনে জয়ের চেয়েও বেশি। সেইবার ব্রিটেনের ইতিহাসে সর্বোচ্চ আসনে জয়ের অন্যান্য কীর্তি গড়েছিল দলটি। এবারে নির্বাচনে 34 জন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক বিভিন্ন দলের মনোনয়নে ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নিচ্ছেন। লেবার পার্টি থেকে মনোনয়ন পেয়েছেন 8 জন, এর মধ্যে 6 জনই নারী। ঠাকুরগাঁওয়ে আগর গাছ থেকে পরীক্ষামূলকভাবে সুগন্ধি তেল বা আতরের কাঁচামাল উৎপাদন শুরু হয়েছে। শরীফ বিন রব্বানী নামে এক ব্যবসায়ী আগর গাছ থেকে পরীক্ষামূলকভাবে আতর তেল উৎপাদন করছেন সেখানে। ইতোমধ্যে তার আগর বাগানের 60টি গাছ থেকে 70 মিলিগ্রাম সুগন্ধি আতর উৎপাদন হয়েছে, যার বর্তমান বাজার মূল্য 80,000 টাকা। বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব মাজেদুল ইসলাম ওই আগর বাগান ও কারখানা পরিদর্শন করেন। তিনি বলেন, আগর তেলের বিশাল আন্তর্জাতিক বাজার রয়েছে। এর সাথে যুক্ত হতে পারলে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন সম্ভব হবে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ সিরাজুল ইসলাম সহ অন্যান্যরা এ সময় উপস্থিত ছিলেন। গ্রামের চিকিৎসা ব্যবস্থা উন্নতি করতে পারলে দেশের স্বাস্থ্য সেবায় উন্নতি হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার সামন্তলাল সেন। শিশুদের মেধা বিকাশে জন্মের পর থেকে তাদের সঠিক পরিচর্যার তাগিদও দেন মন্ত্রী। সকালে রাজধানীর ICDDRBতে শিশুদের উন্নতি বিষয়ক এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডাক্তার রোকেয়া সুলতানা, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডাক্তার আবুল বাশার, মোহাম্মদ খুরশিদ আলম সহ বিশেষজ্ঞ চিকিৎসকরা উপস্থিত ছিলেন। শিশুরাই জাতির ভবিষ্যৎ। আমরা যদি শিশুদেরকে ঠিক মতো করে তুলে যেতে পারি তাহলেই কিন্তু তারা ভবিষ্যৎ। স্বাস্থ্য ব্যবস্থাকে যদি উন্নত করতে হয় তাহলে গ্রামের চিকিৎসা ব্যবস্থাটাকে উন্নত করতে হবে। আমি যদি একটা উপজেলা, জেলা, ইউনিয়ন সাব সেন্টার, কমিউনিটি ক্লিনিক এগুলোকে উন্নত করতে পারি, আমার রোগীরা যদি ওখানে চিকিৎসা পায় তাহলে ঢাকা শহরে ভিড় হবে না। খ্যাতিমান শিল্পীদের নিয়ে 14 জুলাই নিউ ইয়র্কে হতে যাচ্ছে আন্তর্জাতিক লোকসঙ্গীত উৎসব। এতে 15টি দেশের শিল্পীরা অংশ নেবেন। বেঙ্গলি ক্লাব USA দ্বিতীয়বারের মতো করতে যাচ্ছে এ আয়োজন। নিউ ইয়র্ক সিটির ডাইভার্সিটি প্লাজায় দিনব্যাপী চলবে এ উৎসব। আয়োজকরা সংবাদ সম্মেলনে জানান, লোকসংস্কৃতি সব দেশের ঐতিহ্য এবং শেকড়ের সন্ধান দিয়ে থাকে। যুক্তরাষ্ট্র, বাংলাদেশ, নেপাল, উজবেকিস্তান, আজারবাইজান, ঘানা, চীন ও ভারত সহ মোট 15টি দেশের শিল্পীরা নিজ নিজ দেশের সংস্কৃতি উৎসবে তুলে ধরবেন বলেও জানান আয়োজকরা। পার্টেক্স খেলার খবর। কোপা আমেরিকার সেমিফাইনালে ওঠার মিশনে কাল ইকুয়েডরের মুখোমুখি হবে আর্জেন্টিনা।
টানা 3 জয় নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ 8-এ জায়গা করে নেয় লিওনেল স্কালোনির দল। তবে পেরুর বিপক্ষে শেষ ম্যাচে খেলতে পারেননি অধিনায়ক লিওনেল মেসি। তাই তার ইনজুরি নিয়ে শঙ্কা থাকলেও আর্জেন্টিনার গণমাধ্যম বলছে প্রথম একাদশেই থাকছেন বর্তমান বিশ্বকাপ জয়ী অধিনায়ক। তার সাথে শুরু থেকেই দেখা যেতে পারে টুর্নামেন্টে এখনো পর্যন্ত সর্বোচ্চ গোলধারী লাউতারো মার্টিনেজকে। অন্যদিকে বি গ্রুপে 3 ম্যাচের একটি করে জয়, পরাজয় আর ড্র নিয়ে কোয়ার্টার ফাইনালে উঠে ইকুয়েডর। শেষ 6 সাক্ষাতে একবারও হারেনি বর্তমান কোপার চ্যাম্পিয়নরা। টেক্সাসে সকাল 7টায় শুরু হবে ম্যাচটি। অ্যালিস মার্টিন্সকে 2-0 সেটে হারিয়ে উইম্বলডনের তৃতীয় রাউন্ডে উঠেছেন ব্রিটিশ তারকা এমা রাদুকানে। ইনজুরির কারণে খেলার বাইরে থাকা খেলোয়াড়দের এবার ওয়াইল্ড কার্ডে অংশ নেওয়ার সুযোগ দেয় টুর্নামেন্ট কমিটি। কোর্টে সেই পুরনো ছন্দের ঝলক দেখান সাবেক ব্রিটিশ নম্বর 1 তারকা। বেলজিয়ামের মার্টিন্সকে প্রথম সেট হারান 6-1 গেমে। এরপর দ্বিতীয় সেটে জেতেন 6-2 গেমে। তাতে 2021-এ ইউএসএ ওপেন জেতার পর এই প্রথম কোনো গ্র্যান্ড স্ল্যামের তৃতীয় রাউন্ডে জায়গা করে নিলেন এমা রাদুকানে। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরেকবার। পেনশন স্কিম নিয়ে শিক্ষকদের চলমান আন্দোলন, আলোচনার মাধ্যমে সমাধানের তাগিদ বিশেষজ্ঞদের। সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিলের দাবিতে অবরোধ অবস্থান কর্মসূচি, হাইকোর্টে শুনানি আজ। দুই দিনের সফরে কাল টুঙ্গিপাড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী, নানা আয়োজন নেতাকর্মীদের। এবং যুক্তরাজ্যের পার্লামেন্ট নির্বাচন আজ, ভরাডুবির শঙ্কায় ঋষি সুনাকের দল, লড়ছেন বাংলাদেশি বংশোদ্ভূত 34 জন প্রার্থী। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।